শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার, যার পরপর কয়েকটি ভিডিও আমি দিয়েছি এবং তার পরবর্তী অংশ আমরা আজকে শুরু করব। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে গ্যাসের পরম ঘনত্ব। এক এক করে লিখে নিচ্ছি জিনিসগুলো। গ্যাসের পরম ঘনত্ব। 2 নম্বর টপিক আলোচনা করব হচ্ছে গ্যাসের প্রমাণ ঘনত্ব। 3 নম্বর টপিক আজকে আলোচনা করব হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আনুষঙ্গিক কিছু বিষয় তো এবং কিছু গাণিতিক সমস্যা আমরা সঙ্গে দেখে নেব। তাহলে এক এক করে আমরা সেই আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথম আলোচনার বিষয় হচ্ছে গ্যাসের পরম ঘনত্ব। গ্যাসের পরম ঘনত্ব। তো স্বাভাবিকভাবেই গ্যাসের ঘনত্ব কিন্তু খুব কম হয়। তাহলে পরম ঘনত্বের সংজ্ঞাটা যেভাবে দেওয়া হয়েছে, বলা হচ্ছে স্থির চাপে ও নির্দিষ্ট উষ্ণতায় এক লিটার কোনো গ্যাসের, কত পরিমাণে? 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই চাপ ও তাপমাত্রায় ওই গ্যাসের পরম ঘনত্ব বলে। একবার দেখে নিচ্ছি গ্যাসের পরম ঘনত্ব কি না, স্থির চাপে ও নির্দিষ্ট একটি উষ্ণতায় 1 লিটার পরিমাণ কোনো একটা গ্যাস যদি আমরা নিয়ে নিই, তার যে ভর গ্রামে প্রকাশ করব আমরা, সেই গ্রামে প্রকাশিত ভরকেই বলবো আমরা ওই গ্যাসটির পরম ঘনত্ব। তাহলে এখানে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে কোনো গ্যাসের পরম ঘনত্বর মান যদি আমরা বলে দিই, তাহলে সঙ্গে কিন্তু চাপের মানটা উল্লেখ রাখতে হবে এবং উষ্ণতার মানটা উল্লেখ করতে হবে, কারণ আমরা জানি গ্যাসের আয়তন চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে। আচ্ছা, এবার চলে আসলাম আমরা প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্বের ব্যাপারটা এখানে আমি একটু দেখে নিচ্ছি। প্রমাণ ঘনত্ব কি জিনিস? এই যে স্থির চাপ এবং উষ্ণতা আছে, এই জায়গায় যদি আমি এসটিপি করে দিই, তাহলে কি হবে? এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেই চাপ ও তাপমাত্রায় 1 লিটার কোনো গ্যাস যদি নিই, সেই গ্যাসটার গ্রামে প্রকাশিত ভরকে বলা হবে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব। তাহলে প্রমাণ ঘনত্ব যখন আমরা বলবো, তখন কিন্তু আলাদা করে চাপ এবং তাপমাত্রার উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ প্রমাণ বলতেই আমরা বুঝবো প্রমাণ চাপ ও উষ্ণতায়। তাহলে আবার বলছি, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। প্রমাণ ঘনত্বের মান বলার সময় আলাদা করে চাপ এবং তাপমাত্রা উল্লেখ করার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস উদাহরণও হয়ে যাবে এবং মনেও রাখতে হবে সেটা। যেমন উদাহরণ দিচ্ছি, হাইড্রোজেন গ্যাস এর প্রমাণ ঘনত্ব কত? 0.089 গ্রাম পার লিটার। এইটার মানে হচ্ছে যে প্রমাণ চাপ উষ্ণতায় যদি আমরা 1 লিটার পরিমাণ হাইড্রোজেন গ্যাস নিয়ে নিই, তাহলে তার ভর হবে 0.089 গ্রাম। পরিষ্কার হলো বিষয়টা? এই যে ভ্যালুটা আছে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। পরিষ্কার হলো? এরপরে চলে আসলাম আমরা
এবার বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, যে বিষয়টা ক্লাস 10-এ তোমরা অনেকটা জানো, আরও বিশদে আমরা বিষয়টা জেনে নেব। তাহলে এবার টপিক হচ্ছে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এই আপেক্ষিক শব্দটাই কিন্তু যখন কারো সাপেক্ষে বিচার করি আমরা, তখন আপেক্ষিক শব্দটা বলা হয়। তাহলে আপেক্ষিক, আমি বলি সেই শব্দটাকে সাপেক্ষিক। কারো সাপেক্ষে যখনই হবে তখন আপেক্ষিক হবে। আচ্ছা, তাহলে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব ব্যাপারটা কি আমরা আগে বুঝে নিই জিনিসটা। কোনো একটা গ্যাস, সেটা হাইড্রোজেন গ্যাসের তুলনায় ভারী, সাধারণত হাইড্রোজেন সবচেয়ে হালকা, তাহলে ভারী হবে। এবার কত গুণ ভারী, সেই পরিমাপটা আমরা নিই এবং সেটাকে আমরা বলি আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব। সাধারণত হাইড্রোজেনটাকে প্রমাণ ধরে, হাইড্রোজেনের সাপেক্ষে আমরা বিচার করি। আমরা একটু সংজ্ঞাটা দেখে নিচ্ছি। তাহলে কি বলা হচ্ছে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ভর সমচাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাস এর ভরের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। আরেকবার দেখে নিচ্ছি। বলা হচ্ছে কি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ভর সমচাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর এর তুলনায় সেইটা প্রথম গ্যাসটা কত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে বলছি ওই প্রথম গ্যাসটার বাষ্প ঘনত্ব। আমরা এটা একটু অন্যভাবে লিখে নিচ্ছি, ভালো করে খেয়াল করবে। তাহলে বাষ্প ঘনত্ব ডি সমান সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ভর, নিচে কি লিখব? সমচাপ ও উষ্ণতায় সমান আয়তন হাইড্রোজেন গ্যাস এর ভর। তাহলে আমরা পেয়ে যাব, এই অনুপাতটা করলে আমরা পেয়ে যাব যে এই প্রথম গ্যাসটা হাইড্রোজেন গ্যাসের তুলনায় কত গুণ ভারী। অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথম গ্যাসটাকে যে চাপ ও তাপমাত্রায় নেব এবং যত আয়তন নেব, দ্বিতীয় গ্যাসটাকেও হাইড্রোজেন গ্যাসটাকেও সমচাপ ও উষ্ণতায় সমান আয়তন নিয়ে তারপরে প্রথমটার ভরকে দ্বিতীয়টার ভর দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা কত গুণ ভারী সেটা পাবো এবং সেটাকে বলবো আমরা বাষ্প ঘনত্ব। আশা করি বিষয়টা পরিষ্কার হলো। এবার চলে আসবো আমরা ছোট্ট একটা জিনিস এখানে দেখে নেব, বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্বের একটা সম্পর্ক আমরা এখন দেখব, আনুষঙ্গিক বিষয়। তাহলে দেখে নিচ্ছি, বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্বের সম্পর্ক। বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্বের সম্পর্কটা সেটা কীরকম? আমরা
এখনই দেখলাম বাষ্প ঘনত্ব ডি ইকুয়াল টু কি দেখলাম, আরেকবার লিখে নিচ্ছি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ভর। আর নিচে কি দেখলাম, সমচাপ ও উষ্ণতায় সম আয়তন H2 গ্যাস এর ভর, আমরা এটা দেখেছি। আচ্ছা, এবার এটাকে একটু চেঞ্জ করছি আমরা। আচ্ছা, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট চাপ উষ্ণতায় আমি হিসাবটা এসটিপিতে করতে পারি। যদি উপরেরটা এসটিপিতে করি তাহলে নিচেরটাও এসটিপিতেই করতে হবে, তাহলে এসটিপিতে। আচ্ছা, নির্দিষ্ট আয়তনের জায়গায় আমি ভি লিটার নিতে পারি, তাহলে এসটিপিতে ভি লিটার, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাসটাকেও ভি লিটার নিতে হবে। এসটিপিতে ভি লিটার, ওই গ্যাসটা যেটা তার ভর, গ্যাসের ভর। আর এসটিপিতে ভি লিটার, নিচে কী হবে, হাইড্রোজেন গ্যাস এর ভর। তাহলে চেঞ্জটা বোঝা গেল। আরেকবার দেখিয়ে দিচ্ছি, নির্দিষ্ট চাপ উষ্ণতায় সেটা, আর নিচে আছে সমচাপ উষ্ণতা। তো নির্দিষ্ট চাপ উষ্ণতায় আমি এসটিপিতে নিয়েছি, তাহলে সমচাপ উষ্ণতা এসটিপিতেই হবে। নির্দিষ্ট আয়তন, নিচে আছে সম আয়তন, তা নির্দিষ্ট আয়তন যদি ভি লিটার নিই তাহলে সম আয়তন ভি লিটারই হবে, এটা নিয়ে নিলাম। আচ্ছা, এবার আরেকটা চেঞ্জ করি। আচ্ছা, এসটিপিতে ভি লিটার, ভি এর মান আমি 1 লিটার ধরতেই পারি, তাহলে নিচেও এসটিপিতে কী করতে হবে, 1 লিটার ধরতে হবে। উপরেটা থাকছে হচ্ছে গ্যাসের ভর, নিচেরটা থাকবে H2 গ্যাস এর ভর। আচ্ছা, এবার ভালো করে আমরা খেয়াল করে নিচ্ছি, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, এটা কি বলি, ওই গ্যাসটার প্রমাণ ঘনত্ব। আর এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এটাকে বলবো হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। তাহলে আমরা এই চেঞ্জ অনুসারে এটাকে লিখে নিচ্ছি আরেকবার। কিরকম বিষয়টা দাঁড়াচ্ছে, উপরে থাকছে হচ্ছে গ্যাসটির প্রমাণ ঘনত্ব, আর নিচে কি থাকবে, H2 গ্যাস এর প্রমাণ ঘনত্ব। আচ্ছা, এবার এদিকে ডি অটোমেটিক্যালি আসবে, তাহলে উপরে থাকছে হচ্ছে গ্যাসটির প্রমাণ ঘনত্ব, আর H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব, H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব মান বসিয়ে দিই 0.089 গ্রাম পার লিটার, এটা ছিল। আচ্ছা, এবার এটাকে সাজিয়ে ফেলি। আচ্ছা, এদিকে বাষ্প ঘনত্বটা লিখি। ঠিক আছে, এবার কি দাঁড়াবে, তাহলে গ্যাসটির প্রমাণ ঘনত্ব, এদিকে নিচে 1 আছে, গ্যাসটির প্রমাণ ঘনত্ব আমি বজ্রগুণন করে নিচ্ছি। প্রমাণ ঘনত্ব ডি ইকুয়াল, ডি তো হবে না, এটা গ্যাসটির প্রমাণ ঘনত্ব সমান সমান হবে 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কার, ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব থাকবে এখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় একটা সম্পর্ক। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সম্পর্ক। তাহলে কোনো একটা গ্যাসের প্রমাণ ঘনত্ব যদি পেতে চাই, তাহলে সেই গ্যাসটার বাষ্প ঘনত্বকে আমরা যদি 0.089 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা সেটা পেয়ে যাব। পরিষ্কার হলো? যেটা বেরোবে, গ্যাসটার প্রমাণ ঘনত্ব যেটা বেরোবে সেটার ইউনিট অবশ্যই গ্রাম পার লিটারে বেরোবে। কোন ইউনিটে বেরোবে, গ্রাম পার লিটারে বেরোবে। আচ্ছা, এবার নেক্সট আমরা চলে আসলাম নেক্সট পয়েন্ট।
যেটা ক্লাস 10 তোমরা করেওছো, আরেকবার ভালো করে দেখে নাও। যুক্তি সহকারে আমরা বিচার করে দেখে নিচ্ছি। এবার হচ্ছে আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। আণবিক ওজন, যেটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি, ও বাষ্প ঘনত্ব ডি এর সম্পর্ক, এটা আমরা এখন দেখব। ভালো করে খেয়াল করবে। অথবা অনেক সময় দেয় প্রমাণ করো এম ইকুয়াল টু 2D। এই সম্পর্কটা খুব কাজেও লাগাতে হয়, তো কেমন করে আসলো সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে বিষয়বস্তু ঢুকে যাচ্ছি। কীরকম বিষয়? প্রথমে আমরা লিখে নেব বাষ্প ঘনত্ব ডি ইকুয়াল টু, আমরা কী যেন লিখেছিলাম, সেই একই জিনিস প্রথম থেকে শুরু করব। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ভর, এটা থাকবে উপরে, নিচে কি থাকবে? সমচাপ ও উষ্ণতায় সম আয়তন H2 গ্যাস এর ভর। একদম স্টার্টিংটা নিয়ে নিলাম। এবার এটাকে পরিবর্তন করতে করতে থাকবে। তাহলে কি পরিবর্তন করব? নির্দিষ্ট চাপ উষ্ণতায় নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ভর, সমচাপ উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর নিলাম। আচ্ছা, এই নির্দিষ্ট আয়তনের জায়গায় আমি কি করে ফেলতে পারি? নির্দিষ্ট আয়তনের জায়গায় আমি যদি উপরে, আমি একটা লাইনেই করছি, তোমরা নিচের লাইনে করবে, ভি আয়তন নিই, তাহলে সম আয়তনের জায়গায় আমার নিতে হবে ভি আয়তন। পরিষ্কার হলো চেঞ্জটা? নির্দিষ্ট চাপ উষ্ণতা একই থাকলো। আচ্ছা, এবার চলে আসলাম, আমরা একটুখানি মনে করে নিই অ্যাভোগাড্রো সূত্র, যেটা জেনেছিলাম, সমচাপ উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। কি বললাম? সমচাপ ও উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তার মানে হচ্ছে এই ভি আয়তন, নির্দিষ্ট চাপ উষ্ণতায় ভি আয়তন কোনো একটা গ্যাস আছে, তাহলে ভি আয়তনে যদি প্রথম গ্যাসটার এন সংখ্যক অণু থাকে, তাহলে সমচাপ উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসেও কি থাকবে? সমান সংখ্যক এন সংখ্যক অণুই থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে গ্যাসটির ভি আয়তনে এন সংখ্যক অণু আছে। সুতরাং ভি আয়তন H2 গ্যাস এর মধ্যেও, এই ক্ষেত্রে আর কি, এন সংখ্যক অণু থাকবে। ব্র্যাকেটে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে লিখে রাখবো। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নেবে আলাদা করে। এবার সেই জায়গাটা আবার চলে যাচ্ছি। তাহলে এই যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় ভি আয়তন কোনো গ্যাসের ভর, এই ভরটা কার? গ্যাসের অণুগুলোর ভর। কত অণু? এন সংখ্যক অণু। তাহলে লিখতেই পারি উপরে গ্যাসটির এন সংখ্যক অণুর ভর। নিচে লিখতে পারি H2 গ্যাস এর এন সংখ্যক অণুর ভর, লিখতেই পারি। আচ্ছা, এবার গ্যাসটার এন সংখ্যক অণু হাইড্রোজেন গ্যাসের এন সংখ্যক অণুর থেকে যত গুণ ভারী, আমরা যদি এইটা লিখি, গ্যাসটির একটি অণুর ভর, আর নিচে কি লিখব? হাইড্রোজেন গ্যাস
এর একটি অণুর ভর, তাহলে একই জিনিস দাঁড়াবে। অর্থাৎ যেটা বলতে চাইছি, গ্যাসের এন সংখ্যক অণু যদি হাইড্রোজেন গ্যাসের এন সংখ্যক অণুর থেকে যতগুণ ভারী হবে, ওই গ্যাসটার একটা অণু হাইড্রোজেন গ্যাসের একটা অণুর থেকে ততগুণ ভারী হবে। বিষয়টা একটু পরিষ্কার করার জন্য আমি এখানে ছোট্ট একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ভাবলাম একই রকমের 10খানা হাতি কি হচ্ছে 10খানা মানুষের থেকে 500 গুণ ভারী। তাহলে একটা হাতি একটা মানুষের থেকে 500 গুণ ভারী হবে। দেখবে একটু বিবেচনা করে। পরিষ্কার হলো? তাহলে বিষয়টা আমরা এখান থেকে আবার অন্য জায়গায় যাচ্ছি। তাহলে গ্যাসটার একটা অণুর ভর, নিচে কি আছে হাইড্রোজেন গ্যাসের একটা অণুর ভর। এবার হাইড্রোজেন গ্যাস আমরা কি জানি, হাইড্রোজেন গ্যাস হচ্ছে দ্বিপরমাণুক অণু গঠন করে, অর্থাৎ পারমাণবিকতা, ওই হাইড্রোজেন গ্যাসের পারমাণবিকতা হচ্ছে 2। তাহলে আমরা এটাকে আবার এখানে লিখছি। তাহলে আমরা আরেকবার দেখে নিচ্ছি। তাহলে গ্যাসটির একটি অণুর ভর, H2 গ্যাসের একটি অণুর ভর নিচে আছে। তাহলে উপরে কি লিখলাম, গ্যাসটির একটি অণুর ভর। নিচে কি লিখব, হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভরের জায়গায় লিখব হচ্ছে 2 ইন্টু একটি H পরমাণুর ভর। কারণ একটা অণু যে হাইড্রোজেন গ্যাসের আছে সেটা দুটো H পরমাণু নিয়ে গঠিত। অর্থাৎ 2 বের করে দিলাম, তার 2 ইন্টু একটি পরমাণু, মানে দুটি পরমাণু হয়ে গেল, মানে একটি অণু হয়ে গেল। তাহলে এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এবার চলে আসলাম তার পরবর্তী অংশে। আচ্ছা, এবার এই হাফ আমি এদিকে বের করে দিলাম। থাকলো কি, গ্যাসটির একটি অণুর ভর, আর নিচে কি থাকলো, একটি H পরমাণুর ভর। আচ্ছা, এবার আণবিক ওজনের একটা সংজ্ঞা, হাইড্রোজেন স্কেলে আণবিক ওজনের সংজ্ঞা, সেটা একটু আমরা জেনে নিচ্ছি, মনে করে নিচ্ছি। ক্লাস 10-এ তোমরা পড়েওছো যে কোনো একটি পদার্থের একটি অণুর ভর, এখানে সেটা আছে গ্যাসটির একটি অণুর ভর। তাহলে কোনো একটা পদার্থের নিশ্চয়ই গ্যাসটা, তাহলে কোনো পদার্থের একটি অণুর ভর একটি H পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী, অর্থাৎ এই অনুপাতটা করলে এই জিনিসটা এর থেকে কতগুণ ভারী সেটা বেরোয়। সেই যতগুণ ভারী সেটাকে বলা হচ্ছে ওই পদার্থের, অর্থাৎ এখানে এই গ্যাসটার আণবিক ওজন, যেটাকে আমরা M দিয়ে প্রকাশ করি। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে হাফ ইন্টু গ্যাসটির আণবিক ওজন, যেটাকে আমরা M দিয়ে প্রকাশ করি। তাহলে কি দাঁড়াচ্ছে, এদিকে বাষ্প ঘনত্ব এসছিল পরপর, তাহলে সুতরাং D ইকুয়াল টু হাফ ইন্টু M, আর যেটা ফাইনাল দাঁড়াচ্ছে এটাকে রাখা যাবে M ইকুয়াল টু 2D। এই সম্পর্কটা কাজে লাগানো হয় প্রচুর পরিমাণে। অর্থাৎ কোনো একটি পদার্থের আণবিক ওজন সেই পদার্থটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ, 2 টাইমস অফ ভেপার ডেন্সিটি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা সম্পর্ক জেনে ফেললাম। এবার নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি আমরা। নেক্সট পয়েন্টে আমরা যেটা জানব সেটা হলো, এখানে আমরা যেটা জানলাম বাষ্প ঘনত্ব জানলাম, সেটা হচ্ছে কোনো হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব। এবার অন্য কোনো গ্যাসের সাপেক্ষে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব যদি বিচার করতে হয়, তাহলে সেই ব্যাপারটা কেমন হবে, সিম্পল ওয়েতে আমরা সেটা একটু সম্পর্কটা দেখে নিচ্ছি। তাহলে একটা নোট করে নিচ্ছি আমরা। নোট কি নোট, একটি গ্যাসের সাপেক্ষে অপর একটি গ্যাসের বাষ্প ঘনত্ব, এই জিনিসটা আমরা এখন দেখব। মানে একের সাপেক্ষে অন্যের, হাইড্রোজেন গ্যাস না অন্য কোনো গ্যাস।
তাহলে ধরে নিচ্ছি এ ও বি দুটি গ্যাসের আণবিক ওজন যথাক্রমে এম সাফিক্সে এ ও এম সাফিক্সে বি ধরে নিচ্ছি। এটা হলে বি গ্যাসের সাপেক্ষে এ গ্যাসের বাষ্প ঘনত্ব, আবার বলছি বি গ্যাসের সাপেক্ষে এ গ্যাসের বাষ্প ঘনত্ব, যেটাকে চিহ্ন আমরা লিখব বাষ্প ঘনত্ব অফ কার এ এর বাষ্প ঘনত্ব কার সাপেক্ষে বি এর সাপেক্ষে, সেটা ইকুয়াল টু হবে যার বাষ্প ঘনত্ব বিচার করব তার আণবিক ওজন যাবে হচ্ছে উপরে, যার সাপেক্ষে বিচার করব তার আণবিক ওজন যাবে হচ্ছে নিচে। এই সম্পর্কটা আমাদের কাজে লাগানো যায়, অনেক সময় কাজে লাগে, সেটা আমরা দেখে নিলাম। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ভাবলাম যে N2 গ্যাস এর সাপেক্ষে NH3 এর বাষ্প ঘনত্ব বিচার করব। তাহলে কি লিখব? ডি অফ NH3, অর্থাৎ কার বাষ্প ঘনত্ব NH3 এর, কার সাপেক্ষে N2 এর সাপেক্ষে। সেটা কি হবে? উপরে হবে যার বাষ্প ঘনত্ব সেটা কার NH3 এর, তাহলে NH3 এর আণবিক ওজন কার সাপেক্ষে N2, নিচে হবে N2 এর আণবিক ওজন। তাহলে ভ্যালুটা কি দাঁড়াবে? ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে, আমরা এটা জানি NH3 এর আণবিক ওজন হচ্ছে 17 আর N2 এর হচ্ছে 28। তাহলে এই হলো আমাদের একটি গ্যাসের সাপেক্ষে অপর একটি গ্যাসের বাষ্প ঘনত্বের বিচার। আচ্ছা, চলে আসলাম আমরা তারপরের অংশে। এবার আমরা আলোচনা করব হচ্ছে, আমরা একটা জিনিস জানি, কাজেও লাগিয়েছি, আমি আগেও দিয়েছি অঙ্কগুলো করার ক্ষেত্রে। বলছে দেখাও যে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু বা 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। কি প্রশ্ন? দেখাও যে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু এর আয়তন 22.4 লিটার। এটা দেখাতে হবে। দেখাও যে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু এর আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। পরিষ্কার হলো? তাহলে আমরা সেই জিনিসটাই ভালো করে দেখে নিচ্ছি। কীরকম বিষয়? বিষয়টা হচ্ছে, আবার শুরু থেকে আমরা করছি। আমরা সেই জিনিসটাই লিখছি। আমরা জানি কি বাষ্প ঘনত্ব ডি ইকুয়াল টু কি যেন ছিল, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর, নিচে কি ছিল? সমচাপ ও উষ্ণতায় সমান আয়তন H2 গ্যাস এর ভর, এটা ছিল। এবার এটাকে আমরা নিয়ে যাচ্ছি পরবর্তী অংশে। আচ্ছা, এদিকে ডি থাকলো, আমি এটাকে একবারে করছি। উপরে যদি নির্দিষ্ট চাপ উষ্ণতার জায়গায় এসটিপিতে করি, নিচেও এসটিপিতে করতে হবে।
নির্দিষ্ট আয়তনের জায়গায় 1 লিটার যদি করি, নিচেও 1 লিটার করতে হবে, তাহলে গ্যাসের ভর নিচে হচ্ছে H2 গ্যাস এর ভর থাকলো। আমরা সিম্পলিফাই করে নিলাম এটাকে। এইবার আচ্ছা, নেক্সট অংশটা এটাও করে দিই। এখানে ডি এর জায়গায় লিখতে পারি আমরা m/2, কারণ কি আমরা জানি হচ্ছে m = 2d, এটা আমরা জেনে ফেলেছি। তাহলে এবার এটা জায়গায় কি লিখব, এটা যা আছে তাই লিখব। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, নিচে এর ভ্যালুটা আমার জানা আছে 0.089 গ্রাম। আচ্ছা, ভর কত? গ্রাম। এইবার আমরা চলে যাচ্ছি উপরে, এই জায়গাটায় একবার দেখে নিচ্ছি এদিকে কি আছে। আচ্ছা, এখান থেকে সাজিয়ে নিই আমরা জিনিসটা, সাজিয়ে নিলে ভালো হবে। কীভাবে সাজাবো? তাহলে দেখতে পাচ্ছি এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর ইন্টু 2 সমান সমান হচ্ছে m ইন্টু 0.089 গ্রাম। তাহলে এটাকে আমি যদি পার্শিয়াল বজ্রগুণন করি, তাহলে আমি লিখছি, দেখে নাও একবার। তাহলে আমরা বলতে পারি m ইন্টু 0.089 বাই 2 গ্রাম। কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত? 1 লিটার। কিভাবে হলো দাঁড়ালো বিষয়টা একবার বুঝিয়ে দিচ্ছি। আমরা দেখছি এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে দিস ইন্টু দিস বাই 2। এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর কত? এত। তাহলে এত ভরের গ্যাসের, যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন হবে 1 লিটার। পরিষ্কার হলো বিষয়টা? ভেরি সিম্পল। তাহলে এবার যৌগিক নিয়ম করবো আমরা ভেরি সিম্পল ওয়েতে। কীরকম বিষয়? তাহলে 1 গ্রামে হিসাব করি, কত দাঁড়াবে? 1 ডিভাইডেড বাই দিস m ইন্টু 0.089 ডিভাইডেড বাই 2 আমি এখানে রেখে দিলাম, এটা হচ্ছে বড় ডিভিশন। আচ্ছা, তাহলে m গ্রাম হিসাব করব। আচ্ছা, m গ্রাম মানে কি? m হচ্ছে আণবিক ওজন। তাহলে m গ্রাম মানে হচ্ছে ওই পদার্থ, ওই গ্যাসটা যেটা নেওয়া হয়েছে তার 1 গ্রাম অণু। আমরা জানি কোনো পদার্থের আণবিক ওজন যত, তত গ্রাম যদি নিই তাহলে 1 গ্রাম অণু হয়। তাহলে m গ্রাম নেওয়া মানে ওই পদার্থের, ওই গ্যাসটার 1 গ্রাম অণু নেওয়া হচ্ছে। তাহলে m গ্রাম কোনো গ্যাসের এসটিপিতে আয়তন দাঁড়াবে 1 ডিভাইডেড বাই m ইন্টু 0.089 বাই 2 ছিল, ইন্টু হয়ে যাবে m, এত লিটার। তাহলে উপরে 2 চলে যাবে, 2m বাই কত? m ইন্টু 0.089, m ক্যান্সেল হবে, এত লিটার। তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে? আমি উপরে এটা মুছে দিয়ে লিখি। হিসাবটা দাঁড়াচ্ছে হচ্ছে 2/0.089 এত লিটার। এটা হিসাব করলে দেখা যায় 22.47 লিটার। 47 আমাকে 4 বলছে, একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু এইখানটায় ভ্যালুগুলো, পরের ভ্যালুগুলো নেওয়া হয়নি। এটা নেওয়া হলে এটা 20.4 লিটার আসতো। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 22.4 লিটার এটা বলতে পারি আমরা। তার মানে প্রমাণ হয়ে গেল যে এসটিপিতে যে কোনো একটা গ্যাসীয় পদার্থ যদি নিই আমরা, তাহলে তার আয়তন দাঁড়াবে হচ্ছে 22.4 লিটার। 1 গ্রাম অণুর উপরে আয়তন দাঁড়াবে 22.4 লিটার। পরিষ্কার হলো? তাহলে এই হচ্ছে আমাদের যে বিষয়বস্তুগুলো আজকে জানার ছিল সেগুলো, এবং একটা ছোট্ট অঙ্ক যেটা যেই মেন্স এসেছিল 2020-তে, সেটা আমরা দেখে নিচ্ছি। যে মেন 2020 একটা অঙ্ক দেখে নিচ্ছি আমরা। কিরকম বিষয় বলা হয়েছে? 273 কেলভিন তাপমাত্রা ও 76 CmHg
চাপে, এত চাপে একটি গ্যাসের ঘনত্ব কত? 1.964 গ্রাম পার লিটার হলে গ্যাসটি হলো কি হলো? অপশন এ বলেছে CH4, অপশন বি বলেছে হচ্ছে CO, অপশন সি বলেছে হচ্ছে HE, অপশন ডি বলেছে হচ্ছে CO2। এটা হচ্ছে প্রশ্ন। আবার বলছি, 273 কেলভিন তাপমাত্রা ও 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের ঘনত্ব বলে দিয়েছে এত। আচ্ছা, খেয়াল করে দেখি তো আমরা যে এটা তো STP, 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, তাহলে এটা STP। তাহলে এই ঘনত্ব যেটা বলছে এখানে প্রমাণ ঘনত্ব বলেনি, কিন্তু আসলে এটা মানটা হচ্ছে প্রমাণ ঘনত্বের। তাহলে আমরা সিম্পল একটা সম্পর্ক প্রয়োগ করে অঙ্কটা করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা কি জানি? প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব। আচ্ছা, প্রমাণ ঘনত্ব কত দিয়েছে? 1.964, তাহলে 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে বাষ্প ঘনত্ব পেয়ে যাচ্ছি 1.964 বাই 0.089। আচ্ছা, এটা যেহেতু ক্যালকুলেটার আমাদের দেবে না, এটা ধারণা করতে হবে আমাদের। কীরকম ধারণা করা যায় সেটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমি যদি পয়েন্টগুলো উঠিয়ে দিই 1964 3 ঘর, তাহলে এটা হবে 89। তাহলে 1974 তাকে ভাগ করছি 89 দিয়ে। তাহলে আমি মোটামুটি এটাকে 100 ধরি, একটা কায়দা শিখিয়ে দিচ্ছি। 100 মোটামুটি 100 সামান্য কম কম, আর 2000-এর সামান্য কম কম। তাহলে এটা যদি 100 হতো, এটা 2000 হতো, তাহলে 20 হতো। 20 গুণ নিজের সংখ্যাটা 100 থেকে অনেকটা কম, তাহলে 20-র একটু বেশি বেশি হবে। তাহলে সেটা এখানে যে গ্যাসগুলো এবার আছে, বাষ্প ঘনত্ব যদি আমরা হিসাব করি, গ্যাসগুলো যেগুলো আছে এবার তার দিকে তাকাতে হবে। কি আছে? CH4 বাষ্প ঘনত্ব অনেক কম, CO বাষ্প ঘনত্ব অনেক কম, HE বাষ্প ঘনত্ব অনেক কম, CO2 এর বাষ্প ঘনত্ব 22-এর কাছাকাছি। তাহলে এটা 20-র একটু বেশি যেটা আছে, তাহলে 22 এটা হবে। তার মানে আইডিয়া করে ফেললাম, এটা বাষ্প ঘনত্ব। CO2 এর বাষ্প আণবিক ওজন হচ্ছে 44, তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে 22, তার মানে গ্যাসটা হচ্ছে CO2 গ্যাস। আর এটা উত্তর হচ্ছে অপশন ডি। পরিষ্কার হলো? এখানে আমরা একটুখানি ট্রিক প্রয়োগ করে উত্তর করে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ধন্যবাদ।